প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। এটা খুবই খুশির খবর যে আমাদের আবার অফলাইন ক্লাস শুরু হয়েছে। আমাদের বিদ্যালয়ে তোমাদের পদচারণায় মুখরিত হয়েছে, ক্লাসরুমগুলো তোমাদের দ্বারা পরিপূর্ণ হয়েছে। তোমরা এই অবস্থায় তোমরা যখনই স্কুলে আসবে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমাদের দ্বারা যাতে জীবাণু তোমাদের পরিবারের বয়স্ক সদস্যদের মধ্যে না ছড়ায় সেদিকে তোমরা সবসময় নজর রাখবে। আজকে আমরাও তোমাদেরকে শ্রেণীকক্ষে পেয়ে আমরা খুব খুশি, কিন্তু বছরের 9টা মাস অতিবাহিত হয়ে গেছে। এর ভিতরে তোমাদের পড়ালেখার অগ্রগতি তেমন একটা হয় নাই, কিন্তু সময়ের পরিবর্তনে তোমাদের সিলেবাস শেষ করতে হবে। এখন যে সময় বার্ষিক পরীক্ষার সিলেবাস শেষ করার সময়, প্রতিদিন ক্লাস না নেওয়ার কারণে তোমাদের সেই সিলেবাস তাড়াতাড়ি শেষ করার জন্য আমাদের অনলাইন ক্লাসের আয়োজন, ক্লাসের পাঠদান এবং সাথে সাথে অনলাইন ক্লাসের ব্যবস্থায় আশা করি বার্ষিক পরীক্ষার সিলেবাস দ্রুত সম্পন্ন হবে এই আশা করি। আর এই অনলাইনের ব্যবস্থা আবার করার জন্য আমাদের প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি 8ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়াবো। দ্বাদশ অধ্যায়ের বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে তোমাদের পড়াবো। বার্ষিক পরীক্ষায় যে সিলেবাস আছে তার অন্তর্ভুক্ত একটা অধ্যায় হলো দ্বাদশ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। এই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়টা তোমরা আশা করি মনোযোগ দিয়ে শুনবে এবং ভালো করে বইটা পড়লেই বুঝতে পারবে। এই অধ্যায়টা একটু সহজ এবং মনে রাখা যায়, তাই এই অধ্যায়ে পড়ে তোমরা মনোযোগ দিয়ে পড়লে তোমরা ভালো করে উত্তর লিখতে পারবে। আশা করি পরীক্ষাও যা আসে তোমরা মনে করে লিখতে পারবে। তাহলে আজকে আমরা শুরু করি আমাদের পড়া। দেখো, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। আমরা জানি প্রকৃতি থেকে যে সকল বস্তু পাওয়া যায় সব বস্তুকে প্রাকৃতিক সম্পদ বলে। এই সম্পদ মানুষ নিজেদের কাজে ব্যবহার করে এবং নিজেদের আর্থিক প্রয়োজনীয় এই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে। প্রাকৃতিক সম্পদ আর্থসামাজিক অগ্রগতির জন্য এই প্রাকৃতিক সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের প্রাকৃতিক সম্পদকে পরিকল্পিতভাবে ব্যবহার করে তার সর্বোচ্চ সুফল অর্জন করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য। এই জন্যেই প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আগে জানতে হবে, তারপরে সেগুলোর ব্যবহার এবং পরিকল্পিত ব্যবহার করে আমাদের সর্বোচ্চ কল্যাণে সেগুলো কাজে লাগাতে হবে। তাহলেই প্রাকৃতিক সম্পদের যথাযথ মূল্যায়ন করা হবে। তাহলে আজকে এই অধ্যায়ে আমরা প্রাকৃতিক সম্পদ সম্পর্কে কি জানব, এই অধ্যায় শেষে আমরা কি শিখব, তার আগে একটু ধারণা নিয়ে পড়লে মনে হয় সুবিধা হবে। তাহলে দেখি আমরা এই অধ্যায় শেষে আমরা কি জানতে পারবো তা একটু আমরা জেনে নিই। এই পাঠ শেষে বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জানতে পারবো। তাহলে এই পাঠটা শেষ করে আমরা প্রাকৃতিক সম্পদ কী তার সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারবো। প্রাকৃতিক সম্পদের সাথে আর্থসামাজিক অগ্রগতি সম্পর্ক বিশ্লেষণ করতে পারবো। প্রাকৃতিক সম্পদের সাথে মানুষের যে অর্থনৈতিক এবং সামাজিক সম্পর্ক আছে তার বিশ্লেষণ আমরা এই পাঠ শেষে করতে পারবো। তারপরে আর্থসামাজিক অগ্রগতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো। আর্থসামাজিক অগ্রগতিতে প্রাকৃতিক সম্পদ কী ভূমিকা পালন করে সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো এই পাঠ শেষে। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের জীববৈচিত্র্য বর্ণনা করতে পারবো। জীববৈচিত্র্যটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই বিষয়টা সম্পর্কে জানতে পারবো। এই জীববৈচিত্র্য রক্ষার করণীয় কী তা ব্যাখ্যা করতে পারবো। এই অধ্যায়ে
সম্পূর্ণ আজকে শেষ করতে পারবো না। আমরা এই জীববৈচিত্র্য পর্যন্ত আমরা আলোচনা করব। আশা করি তোমরা এই বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনবে এবং এই বিষয়গুলো ধারণা লাভ করছো কি না সেটা তুমি মনে মনে বা নিজেকে প্রশ্ন করে জেনে নেবে। তাহলে আসো আমরা জেনে নিই বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ। প্রথমেই আসো বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ। আমরা জানি প্রকৃতিতে অনেক মূল্যবান সম্পদ রয়েছে। এইসব সম্পদের মধ্যে আছে মাটি, পানি, বায়ু, নদ নদী, পাহাড়, সমুদ্র ইত্যাদি মহামূল্যবান সম্পদ রয়েছে। এইসব প্রাকৃতিক বস্তুকে মানুষ নিজেদের কাজে এবং রূপান্তর করে নিজেদের কাজে ব্যবহার করে মানুষের আর্থিক এবং সামাজিক অবস্থা পরিবর্তন ঘটায়। তাহলে আমাদের প্রধান প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আমরা একটু জানব। সর্বপ্রথম আসে মাটি। মাটি মহামূল্যবান একটি প্রাকৃতিক সম্পদ। আমরা স্থলে বাস করি, এই স্থলের ভূপৃষ্ঠে যতটুকু জায়গা আছে সবগুলোকে পানি বাদে, নদ নদী সমুদ্রের পানি জলভাগ বাদে সমস্ত স্থলভাগকে মাটি হিসাবে আমরা ধরে নেব। এখানে আমাদের মাটিগুলো প্রায় সমতল। আমাদের বাংলাদেশ নিম্নাঞ্চল হওয়ার কারণে বিভিন্ন নদ নদী এর উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে। এই নদ নদীগুলো অনেক বর্ষার সময় বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে সেখানে পলির পরে সেই মাটিগুলো উর্বর হয়ে যায়। ফলে আমাদের বেশিরভাগ সমভূমি মাটি উর্বর, সেখানে ভালো ফসল হয়। সেই ফসল উৎপাদন করে কৃষি মানুষ তাদের জীবিকা নির্বাহ করে। বাংলাদেশের বিস্তীর্ণ সমভূমি থাকলেও স্থলভাগের 10 ভাগের 1 ভাগ আছে পাহাড়ি অঞ্চল। এইসব পাহাড়ি অঞ্চলেও প্রাণীজ সম্পদ, বনজ সম্পদ ইত্যাদি সম্পদে সমৃদ্ধ। এরপর আসে নদ নদী। 2 নম্বর হল নদ নদী। আমরা জানি বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ বলা হয়, কারণ এর ভৌগোলিক কারণ হলো বাংলাদেশ পাহাড়ি অঞ্চল থেকে প্রায় সমুদ্র উপকূলীয় এলাকা অঞ্চল হওয়ায় সমস্ত নদী শাখা প্রশাখা বিস্তীর্ণ হয়ে বাংলাদেশের সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে পতিত হয়েছে। এই জন্য বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য নদ নদী বিস্তৃত আছে। এর মধ্যে বড় নদী এবং ছোট নদী, তার শাখা নদী, প্রায় অসংখ্য নদ নদী আছে। এই নদ নদীগুলো বাংলাদেশের সম্পদ, কারণ নদ নদীর মাধ্যমে মানুষ মালামাল এক স্থান থেকে এক স্থানে নেওয়া যায়। বিভিন্ন জায়গায় নদী বন্দর গঠিত হয়েছে এবং নদী বন্দরকে কেন্দ্র করে গঞ্জ, শহর ইত্যাদি স্থাপন করে মানুষের সামাজিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রেখেছে। তাছাড়া আধুনিক ব্যবস্থার পূর্বে একমাত্র যোগাযোগ ব্যবস্থা ছিল নদীপথ। সেই নদীপথের মাধ্যমে মানুষ মালামাল যেমন সহজে গ্রহণ করতে পারত এবং মানুষের যাতায়াতের অন্যতম পথ ছিল নদীপথ। এরপরে প্রাকৃতিক সম্পদ হল খনিজ সম্পদ। খনিজ সম্পদ বাংলাদেশের মাটির নিচে আছে প্রচুর খনিজ সম্পদ। এইসব খনিজ সম্পদের মধ্যে আছে কয়লা, গ্যাস, চুনাপাথর, সিলিকা বালি আর ইত্যাদি খনিজ সম্পদ বাংলাদেশের মাটির নিচে পাওয়া যায়। বাংলাদেশ খনিজ সম্পদে প্রাচুর্য নেই, সীমিত। এই খনিজ সম্পদগুলো সঠিকভাবে
উত্তোলন করে এবং ব্যবহারের মাধ্যমে, পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে মানুষের অর্থনৈতিক এবং জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। নদ নদীর পর আসে বনজ সম্পদ। 4 নম্বর বনজ সম্পদ। বনজ সম্পদ হলো বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন বন আছে। বাংলাদেশে সুন্দরবন আছে, তারপরে পার্বত্য চট্টগ্রাম জেলায় পাহাড়ি এলাকার সাথে সাথে নিম্নভূমিতে বনাঞ্চল আছে। এইসব বনাঞ্চল থেকে আমরা মূল্যবান কাঠ এবং কাঠ সংগ্রহ করা হয়। এই কাঠ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করা হয়। তাছাড়া ঘর বাড়ি আসবাবপত্র বানাবার জন্য গাছ থেকে আমরা সেসব উপাদান পেয়ে থাকি। আসবাবপত্র বানানোর জন্য সেই বন থেকে গাছ সংগ্রহ করে সেই গাছ দিয়ে আমরা আসবাবপত্র বানাই। তাই বনজ সম্পদ বাংলাদেশের একটি মূল্যবান প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশে 16 ভাগ বনজ সম্পদ আছে। একটা দেশের বনজ সম্পদের দরকার হলো 25%, 25 ভাগ। এই জন্য বাংলাদেশে বনজ সম্পদের অভাব আছে। তাই আমাদের বিভিন্ন জায়গায় বনজ সম্পদ গড়ে তুলতে হবে এবং গাছপালা লাগাতে হবে। মৎস্য সম্পদ। আরেকটি প্রাকৃতিক সম্পদ হলো মৎস্য সম্পদ। আমাদের বিভিন্ন জলাশয়, নদ নদী, জলাশয়ে প্রচুর পরিমাণ মিঠা পানির মাছ পাওয়া যায়। তারপরে বঙ্গোপসাগরে আছে প্রচুর সামুদ্রিক মাছ। এইসব মাছ আহরণ করে যে এক সম্প্রদায়, তারা তাদের জীবিকা নির্বাহ করে। তাদের জীবনযাত্রা নদীমাতৃক এই মৎস্য আহরণ এবং সেই আহরণ থেকে যে অর্থনৈতিক আয়, সে আয়ের উপর তাদের জীবনযাত্রা এবং সামাজিক ব্যবস্থা গড়ে ওঠে। তাছাড়া বর্তমানে মৎস্য সম্পদ নদ নদী ছাড়াও ব্যক্তিগত উদ্যোগে ফার্মের মাধ্যমে মৎস্য সম্পদ গড়ে তুলেছে। মৎস্য সম্পদ বাংলাদেশের একটি মূল্যবান প্রাকৃতিক সম্পদ। প্রাণী সম্পদ। এরপর আছে প্রাণী সম্পদ। প্রাণী সম্পদের মধ্যে বাংলাদেশে 2 ধরনের প্রাণী সম্পদ আছে। একটা হলো গৃহপালিত প্রাণী সম্পদ, গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি মানুষরা গৃহে লালন পালন করে। এবং বন্য প্রাণী আছে, বাঘ, ভালুক, হরিণ, বিভিন্ন রকম সরীসৃপ। এইসব প্রাণী সম্পদ বাংলাদেশের অর্থনীতিতে খুব ভূমিকা রাখে। তাছাড়া পশু পাখিও বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ পশু পাখি আছে। এগুলো বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। তারপর সমুদ্র সম্পদ। বাংলাদেশের দক্ষিণে বিশাল বঙ্গোপসাগর। এই সাগরে মাছ এবং সাগর থেকে যে মাছ আহরণ করা হয়, সেই মাছের উপর নির্ভর করে অনেক মানুষ জীবিকা নির্বাহ করে, তাদের দৈনন্দিন জীবন, সামাজিক জীবন অতিবাহিত করে। তাছাড়া সমুদ্রের পানিকে বিশেষ উপায়ে লবণে পরিণত করে লবণ উৎপন্ন করা হয়। সেই লবণ বাংলাদেশের চাহিদা মেটায়। তাই সমুদ্র সম্পদ বাংলাদেশের একটি প্রকৃত সম্পদ। এই সকল সম্পদ ছাড়াও আরও অনেক সম্পদ আছে প্রকৃতি থেকে আমরা পাই। যেমন তাপশক্তি। সূর্যের যে তাপ, সেই তাপকে কাজে লাগিয়ে সৌরশক্তিতে উৎপন্ন করে জ্বালানি সমস্যার সমাধান করা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে সৌরশক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি এবং টেলিভিশন, লাইট, অন্ধকার দূর করছে, টেলিভিশন চালাচ্ছে। এইসব কাজগুলো করছে সৌরশক্তির মাধ্যমে। তাই তাপমাত্রাও, সূর্যের যে তাপ, সেই তাপও আমাদের একটা শক্তি। বায়ু, বিশুদ্ধ বায়ু আমরা জানি, বিশুদ্ধ বাতাস প্রাকৃতিক সম্পদ। এই বিশুদ্ধ বাতাস যদি না থাকে তাহলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। বাতাস যাতে দূষিত না হয়, বিভিন্ন রকম কলকারখানা, তারপরে গাড়ির ধোঁয়া, ইটের ভাটার ধোঁয়া, এসব কারণে বায়ু দূষিত হচ্ছে। সেটাও আমাদের প্রাকৃতিক সম্পদের ক্ষতি হচ্ছে।
এরকম প্রকৃতি থেকে পাওয়া সব বস্তুই আমাদের কাজে লাগে। সেই কাজে লাগানোর জন্যই প্রাকৃতিক সম্পদগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। এখন আমরা দেখি আর্থসামাজিক অগ্রগতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা কী। এটা গেলাম প্রাকৃতিক সম্পদ। সামাজিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদের ভূমিকা। অগ্রগতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা। অর্থনৈতিক কাজ, মানুষ বেঁচে থাকার জন্য নানা রকম কাজ করে, তা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকে। সেই কাজগুলোই হলো অর্থনৈতিক কাজ। মানুষ যা করে জীবিকা নির্বাহ করে সেই কাজগুলোই হলো অর্থনৈতিক কাজ। এখন প্রাচীনকাল থেকে মানুষ ফলমূল সংগ্রহ করে এবং শিকার করে তারা বেঁচে থাকতো। এরপর কৃষি ব্যবস্থার ফলে মানুষ কৃষিকাজের মাধ্যমে ফসল উৎপাদন করে তাদের খাদ্য সংগ্রহ করত। সেই কৃষি ব্যবস্থার পরে আস্তে আস্তে মানুষ প্রকৃতির যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো কাজে লাগিয়ে এবং প্রকৃতিক সম্পদে রূপান্তর করে মানুষ নিজেদের কাজে ব্যবহার করে এবং সেগুলো বিনিময় করে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রেখেছে। যেমন বন হইতে কাঠ সংগ্রহ করে সেই কাঠের মাধ্যমে বিভিন্ন রকম আসবাবপত্র রূপান্তর করে মানুষ তা দিয়ে জীবিকা নির্বাহ করছে। আবার নদীর থেকে যেমন সমুদ্র থেকে যেমন মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করছে, আবার কোথাও কোথাও নদীর পানিকে বাদ দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করছে। সেই বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, বাংলাদেশের শক্তির চাহিদা মেটাচ্ছে। তাহলে এই প্রাকৃতিক সম্পদ নদীর পানিকে ব্যবহার করে বিদ্যুতে রূপান্তরিত করছে, সেই বিদ্যুৎ আমাদের জ্বালানি শক্তির চাহিদা মেটাচ্ছে। এছাড়া মানুষ প্রাচীনকাল থেকে মানুষ প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে আসছে। পরবর্তীতে সেই সম্পদগুলো যেমন খনিজ সম্পদ, যেমন স্বর্ণ, লোহা, তারপরে পাথর, রৌপ্য ইত্যাদি খনিজ পদার্থ দিয়ে মানুষ রূপান্তর করে নিজেদের কাজে ব্যবহার করে আসছে। আধুনিককালে মানুষ কয়লা, লোহা, পাথর, আধুনিক যন্ত্র ব্যবহার করে এইসব জিনিসকে আরও সুন্দর এবং আরও ব্যবহার উপযোগী করে মানুষ তৈরি করছে। সুতরাং বলা যায় প্রাকৃতিক সম্পদ প্রাচীনকাল থেকে মানুষ ব্যবহার করে এসেছে এবং আধুনিককালে প্রাচীন সম্পদকে আধুনিক যন্ত্রপাতি এবং প্রযুক্তির মাধ্যমে আরও সুন্দরভাবে আরও ব্যবহার উপযোগী করে মানুষ প্রাকৃতিক সম্পদকে রূপান্তর করে মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে সেই প্রাকৃতিক সম্পদগুলো ব্যবহার নিশ্চিত করেছে। তাহলে আমাদের ভূমিকা আর্থসামাজিক অবস্থায় প্রাকৃতিক সম্পদের ভূমিকা সম্পর্কে আমরা জানলাম। এখন বাংলাদেশের উন্নতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদের কি ভূমিকা পালন করে সেটা দেখি। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষিতে কাজে নিয়োজিত। এই কৃষি কাজ প্রকৃতির সম্পদ দিয়ে কৃষিকাজ সমাধা হয়। তাছাড়া বাংলাদেশের কিছু কিছু সামান্য পরিমাণ খনিজ সম্পদ আছে। এই খনিজ সম্পদগুলোকে বাংলাদেশ ব্যবহার করে বিভিন্ন চাহিদা মেটাচ্ছে। যেমন গ্যাস উত্তোলন করে বাংলাদেশের জ্বালানি খরচ এবং কলকারখানা, গাড়ি ইত্যাদিতে গ্যাস সরবরাহ করে খনিজ সম্পদ গ্যাসকে ব্যবহার করছে। কয়লা সম্পদ আছে, বাংলাদেশের কয়লা উত্তোলন করে ইট বাটায়, ইট পুরানোর কাজ ছাড়াও বিভিন্ন কাজে কয়লা ব্যবহার হচ্ছে। তারপরে চুনাপাথর, সিলিকা বালি, এগুলো বিভিন্নভাবে উত্তোলন করে মানুষের উপযোগী করে গড়ে তুলছে। এইসব সৃষ্টি করার জন্য মানুষের কলকারখানার প্রয়োজন,
এবং লোকের দরকার। এতে কি হচ্ছে, এতে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, ফলে দেশের অর্থনীতি অগ্রগতি হচ্ছে। তাহলে বাংলাদেশের উন্নতিতে প্রাকৃতিক ভূমিকার একটা ভূমিকা হলো উন্নয়ন, উৎপাদন এবং কর্মসংস্থান বৃদ্ধি। 2 নম্বর হলো সুষম খাদ্যের অভাব পূরণ। বাংলাদেশের যে খাদ্য ব্যবস্থা, ভাত এবং মাছ, মাংস, এইসব খাবার আসে প্রকৃতি থেকে। যেমন ভাত চাষ করে, জমিতে চাষ করে ধান উৎপন্ন করা হয়, সেখান থেকে আমরা ভাত পাওয়া যায়। তাছাড়া বিভিন্ন নদ নদী থেকে মাছ আহরণ করে মাছের চাহিদা মেটানো হচ্ছে। ইদানিং ব্যক্তিগত উদ্যোগে ফার্মের মাধ্যমে হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি গবাদি পশু পালন করে মাংসের চাহিদা মেটানো হচ্ছে। তাহলে সবই প্রাকৃতিক সম্পদ থেকে আমাদের এইসবের সৃষ্টি। এতে মানুষ যেমন অর্থনৈতিক কর্মকাণ্ড করছে, আবার বিভিন্ন ফার্ম এবং হাঁস, মুরগি, গরু, ছাগলের ফার্ম পরিচালনার মাধ্যমে অনেক মানুষের কাজেরও সুযোগ সৃষ্টি হচ্ছে। এরপরে আসুন সেচ সুবিধা প্রদান। আমাদের জমি খুবই উর্বর, এখানে বছরে 3 বার ফসল উৎপন্ন হয়, 3 ফসলি জমি বলা হয়। এই 3 ফসলি জমিকে শুকনো মৌসুমে পানির অভাব দেখা দেয়। এই শুকনো মৌসুমে নদ নদীগুলো থেকে পানির সেচের মাধ্যমে পানির ব্যবস্থা করে ফসল উৎপন্ন করা হয়। এতে খাদ্যের চাহিদা সম্পন্ন হয়। তাই সেচ ব্যবস্থা মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে আমাদের খাদ্যের অভাব পূরণ করা সম্ভব হয়। তারপর আছে শিল্প উন্নয়ন এবং ব্যবহারের প্রসার। প্রাকৃতিক সম্পদ আহরণের পর বা মানুষের কর্মসংস্থানের সৃষ্টির জন্য এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য শিল্প ভূমিকা অপরিহার্য। বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেখানে কাঁচামাল সহজলভ্য, সেখানে বিভিন্ন শিল্প কারখানা গড়ে ওঠে। এই কাঁচামালগুলো প্রাকৃতিক থেকে পাওয়া যায়। যেমন যেখানে ইক্ষু উৎপন্ন হয়, সেখানে চিনির কল উৎপন্ন হয়েছে, সেখানের কাঁচামাল হলো ইক্ষু, সেগুলো প্রাকৃতিক থেকে আসে। আবার কর্ণফুলী কাগজের মিল কাত্তাই, সেখানে কাঁচামাল হিসাবে প্রকৃতির বাঁশ ব্যবহার করা হয়। সেই বাঁশ থেকে যে কাগজের কল, সেই কাগজ উৎপন্ন করা হয়। এইসব বিভিন্ন জায়গায় এই সকল শিল্প গড়ে ওঠার ফলে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে, দেশের অর্থনীতিতে অগ্রগতি লাভ করেছে। এরপরে বনজ সম্পদের ভূমিকা। বনজ সম্পদে বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় ভূমিকা পালন করে। বনজ সম্পদের মাধ্যমে বিভিন্ন রকম কাঠ, জ্বালানি উৎস হলো বনজ সম্পদের কাঠ। তারপরে গাছ থেকে বিভিন্ন রকম আসবাবপত্র তৈরি, ঘরবাড়ি তৈরি হয়। এতে মানুষের যেমন জীবিকা নির্বাহ হয়, আর মানুষের সভ্যতারও এবং সামাজিক অবস্থারও পরিবর্তন ঘটছে। মানুষ বিভিন্ন বিলাসবহুল দ্রব্য গাছ থেকে ফার্নিচারের মাধ্যমে রূপান্তর করে ব্যবহার করা হচ্ছে। এসবের মাধ্যমে বনজ সম্পদের ভূমিকা অপরিহার্য। তাছাড়া বনের মধ্যে আছে বিভিন্ন রকম মধু সংগ্রহ, তারপরে এই প্রাণীরা বাস করে। এইসব প্রাণীগুলো আমাদের জীববৈচিত্র্য এবং পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা পড়লাম কি আর্থসামাজিক অগ্রগতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা। এবার আমরা জীববৈচিত্র্য নিয়ে পড়ব। জীববৈচিত্র্য কি? জীববৈচিত্র্য যে সকল নিয়মে প্রাণী বসবাস করে, অর্থাৎ প্রকৃতির মধ্যে সব জীবে তার নিজস্ব নিয়মে জীবন অতিবাহিত করে। জন্ম, বৃদ্ধি হওয়া এবং মৃত্যুবরণ সব কিছু একটা নিয়মের মাধ্যমে হয়। যে নিয়মে প্রাণী বেঁচে থাকে
তাকে জীববৈচিত্র্য বলে। এই জীববৈচিত্র্যের মধ্যে প্রকৃতির সকল উপাদান, গাছপালা, প্রাণী, কীটপতঙ্গ সব কিছু নিয়ে আমাদের জীববৈচিত্র্য। যেমন গাছপালা মানুষ জীবের প্রয়োজন, গাছপালা থেকে অক্সিজেন পাওয়া যায়। আবার বায়ুমণ্ডলের যে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইডগুলো গাছপালা গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাছাড়া গাছপালার উপর জীবজন্তুগুলো নির্ভরশীল, তাদের থেকে খাদ্য গ্রহণ করে, তাদের গাছপালার যে শর্করা, সেই শর্করা গ্রহণ করে অনেক জীবন ধারণ করে। আবার মানুষও গাছপালার উপর কখনো সরাসরি নির্ভরশীল, আবার পরোক্ষভাবে নির্ভরশীল। তাই গাছপালার সাথে মানুষের যে সম্পর্ক, আবার মানুষ যখন বা প্রাণীদেহ যখন মৃত্যু ঘটে, তখন সেটাকে পচনশীল করার জন্য এবং মাটিতে মিশানোর জন্য যে ব্যাকটেরিয়া, অণুজীব, সেই ব্যাকটেরিয়াগুলো পরিবেশের জীববৈচিত্র্যের একটি উপাদান। সেগুলো মাটিতে মিশিয়ে, জীবদেহকে মাটিতে মিশিয়ে উদ্ভিদের জন্য নাইট্রোজেন সংগ্রহ করে। আবার এই নাইট্রোজেন উদ্ভিদ গ্রহণ করে অক্সিজেন বৃদ্ধি পায়। আবার সূর্যের আলো থেকে উদ্ভিদ সরাসরি শক্তি গ্রহণ করে, খাদ্য উৎপন্ন করে। তাহলে সূর্যের আলো এবং তাপমাত্রার সাহায্যে উদ্ভিদ যে খাদ্য উৎপন্ন করে, সেই খাদ্যের উপর অন্য প্রাণীগুলো নির্ভরশীল হয় এবং আবার সেই প্রাণীর উপরেই উদ্ভিদ নাইট্রোজেনের সাহায্যে উদ্ভিদ নিজেদের বাঁচিয়ে রাখে। এই যে জীবনচক্র, সেগুলোই হলো জীববৈচিত্র্য। লক্ষ লক্ষ বছর আগে বায়ুমণ্ডলে আমাদের পৃথিবীতে যেসব প্রাণী ছিল, বায়ুমণ্ডলের তাপমাত্রা এবং বিভিন্ন কারণে সেই সব প্রাণী বিলুপ্তি হয়েছে। অনেক প্রাণী এখন নাই, যা পূর্বে ছিল। আবার যেসব প্রাণী টিকে আছে, সেগুলো পরিবেশের পরিবর্তনের সাথে সাথে নিজেদের বিবর্তনের মাধ্যমে পরিবেশের সাথে খাপ খেয়ে এখনও টিকে আছে। এভাবে বনের মধ্যে দেখা যায় এক শ্রেণীর প্রাণী আরেক শ্রেণীর প্রাণীকে শিকার করে বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি করে। ঘূর্ণিঝড় বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় সুন্দরবনের বন ধ্বংস হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়, জীবজন্তু ক্ষতিগ্রস্ত হয়। আবার দেখা যায় প্রকৃতির নিয়মে সুন্দরবন আবার জীবজন্তু এবং গাছপালা ভরে ওঠে, পরিপূর্ণ হয়ে ওঠে। এটাই হলো জীববৈচিত্র্য। এখন বাংলাদেশের জীববৈচিত্র্যের অবস্থা কী? বাংলাদেশে আছে প্রচুর বন জঙ্গল, জীবজন্তু, পশু পাখি। নিচু জলাভূমি ছিল, প্রচুর জলাশয়। এই জলাশয়গুলো ভরাট করে মাছের বংশ এবং মাছ উৎপাদনে ব্যাহত করা হয়েছে। শহরের প্রতিষ্ঠার জন্য রাস্তাঘাট নির্মাণ করে রাস্তাঘাট নির্মিত হচ্ছে। জীববৈচিত্র্যের উপর এইসব জিনিস প্রভাব বিস্তার করছে। তাছাড়া মানুষের বাড়িঘর এবং রাস্তাঘাট নির্মাণের জন্য কৃষিজমি কমে যাচ্ছে। ফলে প্রাণী এবং বিভিন্ন রকম মাছ, জলাশয়ের মাছ, এগুলোর বংশবৃদ্ধি বাধাপ্রাপ্ত হচ্ছে। ঘরবাড়ি, রাস্তাঘাট, শহরগঞ্জ ওঠার ফলে দেশের কৃষিজমির উপর প্রভাব পড়ছে। কৃষিজমি কমে যাচ্ছে। ফলে বিশাল জনসংখ্যার খাদ্য উৎপাদনের জন্য সীমিত যেসব জমি আছে, সেগুলোর উপর চাপ বৃদ্ধি হচ্ছে। বিভিন্ন রকম রাসায়নিক বস্তু, সার এবং কীটনাশক ব্যবহার করা হচ্ছে। ফলে জমির উর্বরতা কমে যাচ্ছে। তাছাড়া শিল্প কারখানা গড়ে ওঠার ফলে শিল্প কারখানার বর্জ্য, তারপরে এগুলো জমির সাথে মিশে জমির উর্বরতা শক্তি নষ্ট করছে। ফলে দেশের বিপুল জনসংখ্যার খাদ্য অভাব দেখা দিচ্ছে। এভাবে কীটপতঙ্গ, জমিতে কীটনাশক ব্যবহার ফলে জমিতে কীটপতঙ্গগুলো মারা যাচ্ছে। ফলে এই কীটপতঙ্গের ভূমিকা হলো মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করা। এইভাবে জীববৈচিত্র্য আমাদের যে ব্যবহৃত জিনিসপত্র, রাসায়নিক সার,
কীটপতঙ্গ, বিভিন্ন রাসায়নিক দ্রব্য এইসব মিলে ছোট ছোট কীটপতঙ্গ, ব্যাকটেরিয়া এগুলোকে ধ্বংস করে ফেলছে। ফলে আমাদের জীববৈচিত্র্যের মারাত্মক হুমকির সম্মুখীন হয়েছে। বাংলাদেশের অনেক প্রাণী আছে এবং দেশীয় প্রজাতির মাছ আছে, আরও পশু পাখি আছে যেগুলো আজকে বিলুপ্তির পথে। এইসব পশু পাখি, কীটপতঙ্গ এগুলো বিলুপ্তি হলে জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়বে এবং আমাদের বাংলাদেশের পরিবেশ এবং ভারসাম্য নষ্ট হবে। তাই জীববৈচিত্র্যের প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে। এখন জীববৈচিত্র্য রক্ষায় আমাদের করণীয় কী? বাংলাদেশের জীববৈচিত্র্য হুমকির মুখে। সেই বৈচিত্র্যকে রক্ষার জন্য সরকার এবং জনগণের সকলকে সহযোগিতায় এগিয়ে আসতে হবে এবং সকলকে জানতে হবে কিভাবে জীববৈচিত্র্য রক্ষা করা যায়। এখানে বইতে তোমাদের কিছু জীববৈচিত্র্যের কথা বলা হয়েছে, সেগুলো আমি বলি শোনো। জনসংখ্যা কমিয়ে আনতে হবে, কারণ জনসংখ্যা বৃদ্ধি পেলে সাথে সাথে তাদের চাহিদা মেটাবার জন্য কৃষি জমির উপর চাপ পড়ে, শিল্প কারখানা বৃদ্ধি পায়, রাস্তাঘাট নির্মাণ হয়। এইসব কারণে জীববৈচিত্র্যের অত্যন্ত ক্ষতি হয়। তাই জনসংখ্যা সীমিত রাখার চেষ্টা করতে হবে। কৃষি জমি নষ্ট করা যাবে না। ঘরবাড়ি নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, শিল্প কারখানা নির্মাণের জন্য কৃষি জমি যাতে বেশি নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপরে কৃষি উৎপাদন এবং জীববৈচিত্র্য রক্ষার নীতি অনুসরণ করতে হবে। কৃষি উৎপাদনে যেমন সার, রাসায়নিক সার, কীটনাশক, অতিরিক্ত কীটনাশক সেগুলো ব্যবহার করার জন্য জৈববৈচিত্র্য যে নিয়ম আছে সেগুলোর অনুসরণ করতে হবে। অপ্রয়োজনীয় সার এবং কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকতে হবে। অপ্রয়োজনীয় সার বেশি উৎপাদনের জন্য ক্ষতিকর রাসায়নিক সার ব্যবহার করার চেয়ে জৈব সার ব্যবহার করার দিকে আমাদের নজর দিতে হবে এবং কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ কীটনাশক শুধু ফসলেরই ক্ষতি করে না, মাটির যে ব্যাকটেরিয়া আছে সেই মাটির ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয়। ফলে মাটিতে যে পচনশীল জিনিস সেগুলো পচে মাটির উর্বরতা শক্তিকে বৃদ্ধি করতে দেয় না। তাই এই কীটনাশক ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হবে। স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করা যাবে না। পানি প্রবাহ, কারণ পানির উপর নির্ভরশীল কৃষি জমি, আমাদের জীবনযাত্রা সব কিছু পানির উপর নির্ভরশীল। এই পানি প্রবাহ বন্ধ করা যাবে না। পানি প্রবাহ বন্ধ করে কোনো কিছু নির্মাণ করা যাবে না। রাসায়নিক দ্রব্য ব্যবহারে নিয়ম মেনে চলতে হবে। রাসায়নিক দ্রব্য ব্যবহার করে এবং তা সংরক্ষণ বা নিষ্কাশন করার জন্য যে নিয়ম আছে সেই নিয়ম মেনে চলতে হবে। খনিজ সম্পদ ব্যবহারে প্রাকৃতিক নিয়ম মানতে হবে। প্রাকৃতিক নিয়মে যে খনিজ সম্পদ আছে সেভাবে উত্তোলন করে যাতে প্রাকৃতিক সম্পদ নষ্ট না হয় এবং মানুষের কল্যাণে সর্বাধিক ব্যবহার করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বনজ সম্পদ বাড়াতে হবে। আমাদের 16 ভাগ বনজ সম্পদ আছে। একটা দেশের 25 ভাগ বনজ সম্পদ থাকা প্রয়োজন। সেখানে আমাদের দেশে আরও বনজ সম্পদ বাড়াইতে হবে। মৎস্য ও পশু সম্পদ রক্ষা বৃদ্ধি করতে হবে। মৎস্য এবং পশু সম্পদ বৃদ্ধি করার জন্য বিভিন্ন প্রচেষ্টা এবং উদ্যোগ গ্রহণ করতে হবে। জৈব বৈচিত্র্য রক্ষায় সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। শুধু সরকারি নয়, ব্যক্তিগত পর্যায়েও বিভিন্ন রকম সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে শেষ কথা, বাংলাদেশে জীববৈচিত্র্য খুবই হুমকির সম্মুখীন। একে রক্ষা করতে হলে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ জীববৈচিত্র্য ছাড়া পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, আমাদের জীবনধারণ কঠিন হয়ে যাবে। তাই তোমরা এই বিষয়গুলো তোমরা লক্ষ্য রাখবে, সেভাবে পড়ে তোমাদের পড়ালেখা ছাড়াও, পরীক্ষা ছাড়াও বাস্তবে যাতে এগুলো প্রতিফলিত হয় সেদিকে লক্ষ্য রাখবে। আজকে এই বলে আমি আজকের ক্লাস সমাপ্ত করছি। পরবর্তীতে তোমাদের পরের ক্লাস শুরু করব, পরের বিষয়ে আলোচনা করবো। আজ খুদা হাফেজ।